আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকের ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আপনাদের পড়া টপিক হচ্ছে দি রেকটাম চ্যাপ্টার 79 বেলি অ্যান্ড লাভের নিউ এডিশন অনুযায়ী। তো আমি একটু চেক করে নিই আপনারা ক্লাসটা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, হোপফুলি দেখতে এবং শুনতে পাওয়া যাচ্ছে। আমি তাহলে শুরু করি। আজকের ক্লাসটা আসলে লাইভে করা অনেকের পক্ষে একটু কঠিন হয়ে যাবে, যেহেতু আসলে ডিউরিং রামাদান আমাদের শিডিউলটা একটু ডিফারেন্ট থাকে। তো তারপরও যারাই সুযোগ থাকে লাইভে করে নেওয়ার চেষ্টা করবেন, আর একান্তই যদি সম্ভব না হয় তাহলে পরবর্তীতে এটার যে রেকর্ডেড লাইভটা থাকবে সেটা একটু দেখে নেবেন কাইন্ডলি। ওকে, তাহলে আমরা শুরু করি সার্জিক্যাল অ্যানাটমি দিয়ে। তো গত ক্লাস পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম কোলন, আপ টু দ্য সিগময়েড কোলন পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, রেকটামের ব্যাপারটা যদি দেখি আমরা, টিনিয়া কোলাই কোলনের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার ছিল। তো 3 ধরনের টিনিয়া কোলাইয়ের কথা আমরা বলতাম। তো এই টিনিয়া কোলাইগুলা এসে যে জায়গায় একদম এদের শেষটা হবে, ওখান থেকে শুরু হবে আমাদের রেকটাম। সিগময়েড কোলনের টিনিয়া কোলাইগুলা যেখানে সে শেষ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবং এটা লেভেলটা যাবে কতটুকু পর্যন্ত? আপ টু দ্য লেভেল অফ স্যাক্রাল প্রমন্টরি। স্যাক্রাল প্রমন্টরি পর্যন্ত এটা লেভেলটা যাবে, এবং এখানে একটা অ্যানোরেক্টাল জাংশন ফর্ম করে এটা শেষ হবে। অ্যানোরেক্টাল জাংশন। হ্যাঁ, এখন যে অ্যানোরেক্টাল জাংশনটা যে জায়গায় থাকে, ওখানে আবার একটা মাসেল থাকে, স্পেসিফিক একটা মাসেল, সেটার নাম হচ্ছে পিউবোরেক্টালিস মাসেল। পিউবোরেক্টালিস মাসেল। হ্যাঁ, সেটা কি করে, এই যে অ্যানোরেক্টাল জাংশন সেটার পোস্টেরিয়র এবং ল্যাটারাল অ্যাসপেক্ট গুলাকে এনসার্কেল করে রাখে। এই পিউবোরেক্টালিস মাসেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাদের পরীক্ষায় বিভিন্ন সময় কোশ্চেন করা হয় যে আমাদের যে অ্যানাল ইনকন্টিনেন্সটা, এটার জন্য কে দায়ী বা কোন মাসেল ইনজুরিটা দায়ী। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে স্পেসিফিক ভাবে এই পিউবোরেক্টালিস মাসেলের কথা, কারণ আপনাকে যখন এসবিএ তে কোশ্চেন করা হবে, অপশন আপনাকে পেলভিক ফ্লোর বা অন্যান্য অনেক কিছুর কথা বলে দিবে, বাট আপনি মাসেলের নাম জানতে চাইলে স্পেসিফিক্যালি এই জিনিসটার কথা বলতে হবে। ওকে, আচ্ছা, আর এই জায়গায় একটা অ্যানোরেক্টাল অ্যাঙ্গেল থাকে এই মাসেলের অ্যাটাচমেন্টের কারণে, যেটা নর্মালি হচ্ছে 120 ডিগ্রি। আর এমনিতেই রেকটামের গ্রস কিছু অ্যানাটমি আছে, লাইক এখানে 3টা কার্ভেচার থাকে। প্রথম 2টার কনভেক্সিটি থাকে হচ্ছে টুয়ার্ডস দ্য রাইট, এবং মিডলটা যেটা, এটার কনভেক্সিটি থাকে টুয়ার্ডস দ্য লেফট। এগুলো খুব একটা দরকার নাই। আচ্ছা, এটার লেন্থটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে 12 থেকে 18 সেন্টিমিটার, বাট কমনলি আমরা অ্যাভারেজ হিসেবে 15 সেন্টিমিটার পর্যন্ত পড়ে থাকি, যেটাকে আমরা আবার সমানভাবে 3টা ভাগে ভাগ করি। ঠিক আছে, আপার, মিডল এবং লোয়ার, প্রত্যেকটা 5 সেন্টিমিটার করে। আচ্ছা, এখন এগুলো সিগনিফিকেন্ট কি? অনেকগুলো সিগনিফিকেন্ট আছে, রিলেশন হোক বা যে কোনো জায়গায়। এর মধ্যে যে 3টা ইকুয়াল পার্ট, এর মধ্যে পেরিটোনিয়াল অ্যাটাচমেন্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা যদি খেয়াল করেন, একদম উপরের যে পার্টটা, আপার থার্ড, সেটা দেখেন, সেটা কিন্তু কোলনের কন্টিনিউশনের পরেই শুরু হচ্ছে। সো এটা থাকবে বাকিদের চেয়ে একটু মোবাইল। আর সবসময় মাথায় রাখবেন যে যেই স্ট্রাকচারগুলো মোবাইল হয়, সেগুলো সাধারণত পেরিটোনিয়াল কাভারিংটা বেশি হয়, মানে মোর হচ্ছে এটা ইন্ট্রাপেরিটোনিয়াল হবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন তাহলে যেটা হচ্ছে মোবাইল পার্ট বা আপার থার্ড, ওইটার পেরিটোনিয়াল কাভারিংটা থাকবে হচ্ছে অ্যান্টেরিয়রলি এবং ল্যাটারালি। হ্যাঁ, আচ্ছা, আর মিডল পার্টটা যেটা, মিডল থার্ড, এটা দেখেন পেরিটোনিয়াল কাভারিংটা থাকে হচ্ছে অ্যান্টেরিয়রলি এবং হচ্ছে পার্ট অফ ল্যাটারাল সারফেস, অ্যান্টেরিয়রলি এবং পার্ট অফ ল্যাটারাল সারফেস। হ্যাঁ, আচ্ছা, আর লোয়ার থার্ডটা যেটা, লোয়ার থার্ডের কতটুকু থাকে? লোয়ার থার্ড বেসিক্যালি আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল বলবো না, রাদার এটাকে আমরা বলতে পারি ইনফ্রাপেরিটোনিয়াল, কারণ এটা পেরিটোনিয়ালের যে রিফ্লেকশনটা সেটা ঠিক নিচে থাকে। হ্যাঁ, তো এটাকে আমরা বলতে পারি ইনফ্রাপেরিটোনিয়াল। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের পেরিটোনিয়াল অ্যাটাচমেন্টটা। এখন লোয়ার থার্ড অফ দ্য রেক্টামের যে অ্যানাটমিক্যাল রিলেশন আছে, এটার মধ্যে 2টা জিনিস আমাদের খুব কেয়ারফুলি দেখতে হয়। একটা হচ্ছে যে আমরা যদি রেক্টামের কমন আর্কিটেকচারটা চিন্তা করি, তাহলে দেখেন সামনে থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডার, তার পিছনে হচ্ছে থাকে আমাদের এই ফিমেলের ক্ষেত্রে ইউটেরাস থাকে, আর তার একদম লাস্টে থাকে হচ্ছে রেকটাম। হ্যাঁ, আর পিছনে থাকে হচ্ছে ভার্টেব্রা, যেটা স্যাক্রাম। স্যাক্রাম কক্সিস এই জিনিসটা। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা যদি এটার পেরিটোনিয়াল অ্যাটাচমেন্টের কথা চিন্তা করি লোয়ার থার্ড অফ দ্য রেকটামে, তাহলে এটা মানে অ্যান্টেরিয়রলি প্রোস্টেট বা ভ্যাজাইনা, এটা থেকে রেকটামকে সেপারেটেড রাখে। মেইলের ক্ষেত্রে এই জায়গাটায় হচ্ছে প্রোস্টেটের কিছুটা পার্ট থাকে। তাহলে দেখেন অ্যান্টেরিয়রলি সে প্রোস্টেট বা ভ্যাজাইনা থেকে রেকটামকে সেপারেট রাখে হচ্ছে একটা ফাসার মাধ্যমে, যেটাকে আমরা বলি হচ্ছে ডেনন ভিলিয়ার্স ফাসা। ডেনন ভিলিয়ার্স ফাসা। হ্যাঁ, আর পোস্টেরিয়রলি এটা সেপারেটেড রাখে হচ্ছে কক্সিসার
সেক্রাল ভার্টেব্রা থেকে ওয়াল্ডার্স ফাসা দিয়ে। এখন কথা হচ্ছে এটা আপনি মনে রাখবেন কিভাবে। হ্যাঁ, মনে রাখবেন হচ্ছে যেহেতু আমরা অ্যালফাবেটিক্যালি যখন পড়ি তখন ডিটা আগে আসে, ডাব্লিউটা পরে আসে। সেই ক্ষেত্রে ডেনন ভিলিয়ার্স ফাসাটা প্রথমে থাকবে আর ওয়াল্ডার্স ফাসা যেটা এটা পরে থাকবে। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারেন যে এই ফাসার একটা খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে? কেউ বলতে পারেন যে এটা কি? মানে এটা একটা ইম্পর্টেন্স আছে আমাদের, ক্লিনিক্যালি বলবো সার্জিক্যাল, ক্লিনিক্যাল প্লাস সার্জিক্যাল একটা ইম্পর্টেন্স আছে এই ফাঁসাগুলার। কারো যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ওকে? আচ্ছা, এরপরে দেখেন এই যে সামারি বক্স নাম্বার 79.1, এখানে জাস্ট এতক্ষণ যে জিনিসগুলো বললাম এগুলাই মোটামুটি ভাবে সামারাইজ করা, আর সাথে কিছু ব্লাড সাপ্লাই, এগুলো আমি পরে আসতেছি। আচ্ছা, এরপরে দেখেন অ্যানাটমিক্যাল রিলেশনটা, এখানে একটা টেবিল নাম্বার 79.1, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ঠিক আছে? কারণ আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় যতটা না অ্যানাটমি বই থেকে কোশ্চেন আসে তার চেয়ে বেশি অ্যানাটমি আসে হচ্ছে এই সার্জিক্যাল অ্যানাটমি গুলা, ঠিক আছে? এই সার্জিক্যাল অ্যানাটমি গুলো আপনাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য। সো সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে এই রেকটামের অ্যানাটমিক্যাল রিলেশন এখান থেকে কিন্তু প্রায় কোশ্চেন আসে, ওকে? আচ্ছা, তাহলে দেখেন অ্যান্টেরিয়রলি থাকছে হচ্ছে ব্লাডার, সেমিনাল ভেসিকল থাকবে, প্রোস্টেট থাকবে মেলের ক্ষেত্রে, আর ডেনন ভিলিয়ার্স ফাসার কথা অলরেডি আমরা বলে ফেলেছি। আরেকটা জিনিস খেয়াল করেন, ইউটেরাস এবং রেকটাম এই দুইটার মাঝখানে একটা স্পেশাল পাউচ থাকে ফিমেলের ক্ষেত্রে, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে পাউচ অফ ডগলাস বা হচ্ছে রেক্টোভ্যাজাইনাল পাউচ। আর এর বাইরে আর কি থাকে? এর বাইরে হচ্ছে ইউটেরাস থাকে, সার্ভিক্স থাকে, আর হচ্ছে ইউরেটার্স থাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম এই ফাঁসাগুলোর ইম্পর্টেন্স, সেটা হচ্ছে যে আমাদের রেকটামে যখন কোনো একটা ম্যালিগনেন্সি হয় তখন এই ফাঁসাগুলো একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, যেটা কিনা এই ম্যালিগনেন্সিটাকে ইনভেশন হতে দেয় না। হ্যাঁ, তার যেন সারাউন্ডিং স্ট্রাকচার গুলোতে সে ইনভেড না করে, সেজন্য একটা ব্যারিয়ার হিসেবে সে কাজ করে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন ল্যাটারালি, ল্যাটারাল কিছু জিনিসপাতি থাকে, এটা আমরা মনে রাখি কিভাবে। দেখেন ল্যাটারালি হচ্ছে অ্যান্টেরিয়র রিলেশনটা নিয়ে আমাদের ঝামেলা হবে না, অ্যান্টেরিয়রটা মনে রাখা সহজ। হ্যাঁ, আপনি দেখেন একদম সামনে যদি আমরা চিন্তা করি, ব্লাডার থাকে, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট, এটা আমাদের সহজ। ব্লাডার যেখানে যেহেতু থাকবে, সাথে ইউরেটারটা আমরা মনে রাখতে পারি। আর ডেনন ভিলিয়ার্স ফাসা, এটা তো আমরা আগেই বললাম। আর ফিমেলের ক্ষেত্রে দেখেন দুইটা জিনিস, পাউচ অফ ডগলাস, যেটা কিনা সেপারেট করছে ইউটেরাস এবং সার্ভিক্সকে, সো এটা নিয়ে আমাদের ঝামেলা নাই। ল্যাটারাল রিলেশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, ল্যাটারালের ক্ষেত্রে আপনি কথাটা দেখেন, ল্যাটারাল, ল্যাটারাল লিগামেন্টটা ল্যাটারালি থাকবে। এল দিয়ে আরেকটা নাম আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল, এটাও ল্যাটারালি থাকে। হ্যাঁ, আচ্ছা, আর্টারির ক্ষেত্রে একটা জিনিস দেখেন, মিডল রেক্টাল আর্টারিটা থাকবে হচ্ছে ল্যাটারালি, কিন্তু দেখেন সুপেরিয়র রেক্টাল আর্টারি এটা থাকবে পোস্টেরিয়রলি। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অনেক সময় আমরা কনফিউজ করে ফেলি। সুপেরিয়র রেক্টাল আর্টারি থাকবে কিন্তু পোস্টেরিয়রলি, ঠিক আছে? আচ্ছা, আর হাইপোগ্যাস্ট্রিক নার্ভ থাকবে পোস্টেরিয়রলি, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। এখানে একটা ঝামেলা হবে যে পেলভিক অটোনমিক প্লেক্সাস এটা থাকছে ল্যাটারালি, কিন্তু হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস এটা থাকছে পোস্টেরিয়রলি, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন এমব্রায়োলজিক্যাল অরিজিনে আমরা আসবো, তার আগে আমাকে একটু বলেন তো, আমরা যদি রেকটামের আর্টারিয়াল সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা বলি, সেটা হচ্ছে রেকটামের আর্টারিয়াল সাপ্লাই তিনটা জায়গা থেকে আসে, সুপেরিয়র, মিডল এবং ইনফেরিয়র রেক্টাল আর্টারি, তাই না? আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি যে আপনাদেরকে যদি বলা হয় যে রেকটামের মেইন আর্টারি সাপ্লাই কোনটা, আপনারা কি বলবেন বলেন তো দেখি? যদি আমি বলি যে এই তিনটার মধ্যে রেকটামের মেইন আর্টারিয়াল সাপ্লাই কোনটা দেয়, এটা এসবিআই হিসেবে আসে, কেন আসে? কারণ এটা বেইলিয়ান লাভে ডিরেক্ট লাইন হিসেবে দেওয়া আছে, ঠিক আছে? সো এটা আমাকে একটু বলেন তো যে মেইন আর্টারিয়াল সাপ্লাই বলতে আমরা কোনটাকে বলবো? আচ্ছা, আর এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্টের কথা দেখেন, রেকটামের ডেভেলপমেন্ট কিন্তু দুই ধরনের জায়গা থেকে আসবে। একটা হবে হচ্ছে আপার যে পার্টটা, সেটা আসবে হচ্ছে হাইন্ড গার্ড থেকে, ওই যে আমরা ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড পড়ি। কিন্তু লোয়ার যে রেকটামটা সেটা আসবে হচ্ছে এন্ডোডার্মাল, এক্টোডার্মাল ক্লোয়াকা থেকে, ক্লোয়াকা থেকে আসবে, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখি কেউ অ্যান্সার করতে পেরেছেন কিনা। আমরা বলেছি রেকটামের আর্টারিয়াল সাপ্লাই তিনটা, একটা হচ্ছে সুপেরিয়র, মিডল এবং ইনফেরিয়র রেক্টাল আর্টারি। এর মধ্যে যদি আমরা বলি যে মেইন আর্টারিয়াল সাপ্লাই কোনটা, সেটা অ্যান্সার কি হবে বলেন তো দেখি? আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার কি দেখেন, এই যে তিনটা আর্টারির কথা আমরা বললাম, সুপেরিয়র রেক্টাল, মিডল রেক্টাল এবং ইনফেরিয়র রেক্টাল, এই তিনটার অরিজিন কিন্তু পুরাই ডিফারেন্ট, তিনটা তিন জায়গা থেকে আসে। এর মধ্যে দেখেন যেটা কিনা ইনফেরিয়র রেক্টাল, এটা অলরেডি দেওয়া আছে, এটা ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি থেকে আসে। সো আমরা এখানে লিখে রাখতে পারি ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি,
ঠিক আছে, ইনফেরিয়র রেকটাল। আচ্ছা, একজন অ্যান্সার করেছেন সুপেরিয়র রেকটাল আর্টারি। এক্স্যাক্টলি আমরা মেইন আর্টেরিয়াল সাপ্লাই বলতে কিন্তু সুপেরিয়র রেকটাল আর্টারিকে বোঝাবো, কারণ একটু পরেই আমি আপনাকে দেখাবো বেলি অ্যান্ড লাভে এটা ডিরেক্ট লাইন আছে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো যে এই সুপেরিয়র রেকটাল আর্টারিটা কার ব্রাঞ্চ? এখানে মজার ব্যাপার হচ্ছে তিনটা সম্পূর্ণরূপে তিন জায়গা থেকে আসে। ঠিক আছে, সুপেরিয়র, মিডল এবং ইনফেরিয়র রেকটাল। আমাকে একটু বলেন যে এই তিনটার মধ্যে মানে কোনটা কোন জায়গা থেকে আসে। যেমন ইনফেরিয়র রেকটাল যেটা, সেখানে কিন্তু আমরা বলে নিছি যে এটা ইন্টারনাল পুডেন্টাল আর্টারি থেকে আসতেছে। ঠিক আছে, সুপেরিয়র রেকটালটা তাহলে কোত্থেকে আসবে? ওকে, একজন অ্যান্সার করেছেন, দুজন। ওকে, এটা তাহলে অ্যাকুরেট, আপনারা অ্যান্সার করতে পেরেছেন। ইনফেরিয়র, তাহলে আমি এটা এখানে লিখে রাখি, ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। আচ্ছা, এবার আমাকে বলেন তো তাহলে মিডল রেকটাল কোত্থেকে আসে? এগুলো আপনারা নিজেরা বললে আপনাদের মনে ভালো থাকবে। তাহলে আমাকে বলেন তো দেখি যে আমাদের মিডল রেকটাল আর্টারিটা কোত্থেকে আসে? মিডল রেকটাল কেউ বলতে পারেন? আচ্ছা, তাহলে আপনাদের যে লাইনটার কথা বলছিলাম যে সুপেরিয়র রেকটাল আর্টারিটা আসে হচ্ছে ডিরেক্ট কন্টিনিউশন অফ দ্য ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি, এবং এইখানে দেখেন ওই লাইনটা যে ইট ইজ দ্য মেইন আর্টারিয়াল সাপ্লাই অফ দ্য রেকটাম। আচ্ছা, মিডল রেকটালটা তাহলে কোত্থেকে আসে দেখেন, এটা আসে হচ্ছে ওকে, একজন অ্যান্সার করেছেন ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এক্স্যাক্টলি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ঠিক আছে, এটা আসে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে। ওকে, তাহলে এই গেল আমাদের তিনটা ব্রাঞ্চ, যেগুলো সম্পূর্ণ তিনটা সেপারেট আর্টারি থেকে আসে। আচ্ছা, ভেনাস ড্রেনেজ বা লিম্ফ্যাটিক ড্রেনেজ খুব বেশি জরুরি না, লিম্ফ্যাটিক ড্রেনেজটা আপনারা জাস্ট একটু রিডিং দিবেন। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে কোলনের ক্ষেত্রে ম্যালিগনেন্সি হোক বা যে কোনো ডিজিজ হোক আমরা খুব বেশি সিমটম পাই না, কিন্তু রেকটামের ক্ষেত্রে আবার অপোজিট, রেকটামে আমরা যে কোনো ডিজিজে অনেক ধরনের সিমটম পাই। এর মধ্যে দেখা যায় ইনফ্ল্যামেটরি যে কন্ডিশনগুলো, এগুলো সাধারণত ইয়াঙ্গার পিপলদের বেশি হয়, আর টিউমার টাইপের যে কন্ডিশন, এগুলো সাধারণত মিডল এজ বা এল্ডারলিদের বেশি হয়। মেইন সিমটমের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্লিডিং। আচ্ছা, এখন আমাকে আপনারা সুন্দর করে একটু অ্যান্সার দেন, স্পেশালি ফিফথ ইয়ার যারা আছো। সেটা হচ্ছে যে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং, এটা ডিডি কি হবে বলেন তো দেখি? একদম সুন্দর মানে ব্রাইট রেড ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং, এটার কি কি ডিডি হতে পারে? ডিফারেনশিয়াল কি কি হতে পারে আমাকে একটু বলেন, হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন যদি এমন হয় ব্লিডিংটা কয়েক রকমের হতে পারে। ঠিক আছে, যেমন একটা হচ্ছে যে কালারটা যে ব্রাইট রেড যদি হয়, আমরা চিন্তা করি এটা সাধারণত লোয়ার পার্ট অফ দ্য জিআইটি থেকে আসছে, দ্যাট মিনস রেকটাম থেকে আসছে, হ্যাঁ। আর যদি এটা অল্টার্ড কালার হয়, আমরা মনে করি যে এটা সম্ভবত আরো আপার কোনো সোর্স থেকে আসছে, যেটা ম্যালিগনেন্সি বা যে কোনো কারণে হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে পেইনলেস এবং পেইনফুল ব্লিডিং। আচ্ছা, এখন ধরেন আমি আপনাকে একটা ক্লু দেই, সেটা হচ্ছে একদম সহজ ভাষায়, যে আপনার কাছে একটা 28 years old মেল পেশেন্ট আসলো, যে আপনার কাছে একদম ফ্রেশ পার রেক্টাল ব্লিডিং নিয়ে আসলো, এবং ব্লিডিংটা পেইনলেস। ব্লিডিংটা পেইনলেস, এবং আপনাকে পেশেন্ট এরকম টাইপের একটা হিস্ট্রি দিল যে তার স্টুল পাস করার পরে টপ টপ করে ব্লাড পড়ে, এরকম টাইপের একটা ক্লু দিয়ে দিল। তো এরকম হইলে আপনার এসবিএ যদি আমি বলি, তাহলে আপনার মেইন ডায়াগনোসিস কি হবে একদম এসবিএ হিসেবে বলেন তো? মেইন ডায়াগনোসিস আমরা কি করব? ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং যেটা কিনা পেইনলেস, আমাদের 1 নম্বর ডায়াগনোসিস কি হবে? একটাই যদি বলতে হয়। আচ্ছা, একজন অলরেডি আমাদের ফ্রেশ পার রেক্টাল ব্লিডিং এর 2টা অ্যান্সার খুব ভালো ভালো ডিডি দিতে পেরেছেন। ওকে, তাহলে আমাকে একটু এই কোশ্চেনটা অ্যান্সার দেন, যে আমরা 1 নম্বর যে কোশ্চেনটা করলাম আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন, হ্যাঁ, যে ফ্রেশ পার রেক্টাল ব্লিডিং যেটা কিনা পেইনলেস। ওকে, আচ্ছা। আর আমি 2 নম্বরে আরেকটা কোশ্চেন আপনাদেরকে করি, যে সেম সমস্যাটা যদি পেশেন্টের পেইনফুল হতো,
পেইনফুল হতো তাহলে আমরা কি বলতাম? ধরেন সেম পেশেন্ট, সে আপনাকে বলল যে তার হচ্ছে পেইনফুল ব্লাড যাচ্ছে, তার স্টুলের সাথে ব্লাড যাচ্ছে, কিন্তু এখানে হিস্ট্রিটা একটু ডিফারেন্ট হবে। সে আপনাকে বলবে যে ব্লাডটা স্টুলের গায়ের সাথে লেগে লেগে যায়, কিংবা টয়লেট করার পরে টিস্যু পেপারের সাথে লেগে আসে, টয়লেট পেপারের সাথে লেগে আসে, এইভাবে করে আপনাকে হিস্ট্রিটা দিল। আর যেটা প্রথম কেসটা আমি বললাম, সেখানে পেশেন্ট আপনাকে হিস্ট্রি দিবে যে স্টুলের সাথেও যায়, আবার স্টুল পাস করার পর টপ টপ করে ব্লাড যায়, যেটার কারণে কোমর একদম লাল হয়ে যায়, এরকম ভাবে হিস্ট্রি দিল। তো এই দুইটার কোনটার ক্ষেত্রে কি ডায়াগনোসিস হবে? আচ্ছা, একজন কোশ্চেন করছেন কার্সিনোমা রেকটাম কিনা। আরেকটু আরেকটু যদি আমরা চিন্তা করি, এখানে একটু বয়সটা খেয়াল করেন তো। বয়সটা কিন্তু 28 ইয়ার্স ওল্ড, এবং ফ্রেশ বলা হয়েছে, হ্যাঁ, ফ্রেশ পার রেকটাল ব্লিডিং। হ্যাঁ, এটা ঠিক যে কম বয়সেও কার্সিনোমা রেকটাম হতে পারে, অস্বাভাবিক না, বাট ফ্রেশ পার রেকটাল ব্লিডিং যখন একটা ম্যালিগনেন্সি হয়, তখন কিন্তু আসলে ব্লিডিংটা সবসময় ফ্রেশ থাকে না, কিছু না কিছু অল্টারেশন থাকে, হ্যাঁ। আর যেরকম হিস্ট্রি বললাম যে টপ টপ করে ব্লাড পড়তেছে, হ্যাঁ, এইরকম হিস্ট্রি আপনাকে পেশেন্ট দিবে শুধুমাত্র হেমোরয়েডের ক্ষেত্রে। তো আপনাকে এটা একদম কমন সিনারিও। আচ্ছা, আরেকজন অ্যানাল ফিশার বলেছেন। আচ্ছা, অ্যানাল ফিশার হবে হচ্ছে 2 নাম্বারটার অ্যান্সার, যে আপনাকে যদি পেশেন্ট বলে যে তার একটা পেইনফুল ব্রাইট রেড ব্লাডের হিস্ট্রি, তার বলবে যে স্টুল পাস করার সময় অনেক বেশি পেইন হয়, এবং হচ্ছে স্টুলের সাথে লেগে ব্লাড থাকে, এবং সেই ব্লাডটা ফ্রেশ ব্লাড, এবং সে যখন স্টুল পাস করার পর টয়লেট পেপার ইউজ করে তখন সেখানে এই ব্লাডটা লেগে থাকে। এইরকম হিস্ট্রি মানে আপনার ডায়াগনোসিস হইতে হবে অ্যানাল ফিশার। এবং 2 ধরনের পেশেন্টেরই ক্রনিক কনস্টিপেশনের একটা হিস্ট্রি থাকবে। আর এইরকম টাইপের একটা পেশেন্ট যদি আপনাকে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং এর হিস্ট্রি দেয়, যেটা কিনা পেইনলেস এবং টপ টপ করে পড়ে, সেটার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে হচ্ছে হেমোরয়েড, ঠিক আছে, বা পাইলস। ওকে, তাহলে এই দুইটা গেল। আচ্ছা, এখন আমরা যদি দেখি, দেখেন আরেকটা কন্ডিশন কি হতে পারে পেশেন্টের, অল্টারড বাউল হ্যাবিট। এটা আমি যেরকম গত ক্লাসে বললাম, অল্টারেশন বলতে কি, অল্টারেশন বলতে হচ্ছে তার অল্টারনেট ডায়রিয়া এবং কনস্টিপেশন থাকতে পারে, যে আগে হয়তো সে 3 বার যেত একদিনে, এখন সে একবার যায় বা যায়ই না, বা 3 দিনে একবার যায়, এরকম যে কোনো ধরনের অল্টারেশন হইলে আমরা সেটাকে বলবো অল্টারড বাউল হ্যাবিট। এর সাথে একটা অ্যাসোসিয়েটেড জিনিস হচ্ছে আর্লি মর্নিং স্টুল ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা স্পুরিয়াস ডায়রিয়া বলি। এখন এই স্পুরিয়াস ডায়রিয়া জিনিসটা কি? ধরেন একটা পেশেন্টের অনেক দিন ধরে কনস্টিপেশন, দ্যাট মিনস পেশেন্টের এই জায়গায় কিন্তু স্টুল জমে যাচ্ছে, পাস করতে পারছে না। এভাবে যখন অনেক দিন ধরে তার স্টুল জমতে থাকে, কোনো কারণে যদি এক টুকরা স্টুল কোনোভাবে বের হয়ে আসে, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হইলে বাকি যে স্টুলগুলা জমেছিল সেগুলা কিন্তু অনেক বেশি বেগে বের হয়ে আসবে, দ্যাট মিনস একটা ডায়রিয়া ক্রিয়েট করবে। এই কারণেই দেখেন কয়েকদিন ধরে তার যদি কনস্টিপেশন থাকে, কোনোভাবে ধরেন আপনি সেটা পেশেন্টকে ম্যানুয়াল ভাবে স্টুলটা বের করে দিলেন, বা পেশেন্টকে কোনো একটা সাপোজিটরি দিয়ে বের করে দিলেন, বা হচ্ছে এনিহাও আপনি ওই স্টুলটা যদি সরাই দিতে পারেন, দেন বাকি যে স্টুলগুলো ছিল সেগুলো কিন্তু ডায়রিয়ার মতো বের হয়ে আসবে। এই জিনিসটাকে বলা হয় আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া। আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া, এটা সাধারণত রেকটাল কার্সিনোমার ক্ষেত্রে একটা কমন ফিচার হিসেবে আমরা কিন্তু পাই, ঠিক আছে। আচ্ছা, আর ডিসচার্জ, এই মিউকাস বা পাস ডিসচার্জ, এগুলো সাধারণত ইনফ্ল্যামেটরি কন্ডিশন গুলোতে আমরা পেয়ে থাকি। আইবিডি আইবিএস ও আমরা পেয়ে থাকি, হ্যাঁ, স্পেশালি আইবিএস এ। আচ্ছা, টেনিসমাস মানে কি? টেনিসমাস মানে হচ্ছে পেশেন্ট আপনাকে বলবে যে আমার স্টুল পাস করতে যাওয়ার বেগ হয়, কিন্তু আমি যখন চেষ্টা করি তখন দেখি যে কোনো স্টুলই আসে নাই, এইরকম একটা ফিচার আপনার কাছে আনবে। এখন এটা কেন হচ্ছে বলেন তো দেখি? এটা খুবই একটা ঝামেলা কিন্তু, তাই না? এটা দেখেন, ধরেন পেশেন্টের রেকটাল একটা টিউমার এই জায়গাটায়, তখন কি হবে? আমরা বলছি যে যখনই কোনো একটা ডিস্টাল অবস্ট্রাকশন থাকে বা একটা ফরেন বডি থাকে, আমাদের যে কোনো একটা গাট টিউব হোক বা যে কোনো একটা ইউরেটার হোক, যেই হোক, আমাদের বডির যে কোনো টিউব হোক, তাদের চেষ্টাই থাকে যে তারা তাদের পেরিস্টালসিসের মাধ্যমে এই বাধা বা অবস্ট্রাকশনটাকে সে ওভারকাম করবে। তো এইখানে যদি এমন হতো স্টুল, সেটা সুন্দর করে সে পাস করে দিতে পারতো পেরিস্টালসিসের মাধ্যমে। কিন্তু যেহেতু এটা ওয়ালের সাথে ফিক্সড একটা রেকটাল ম্যালিগনেন্সি, তখন কিন্তু সে যতই চেষ্টা করুক এটাকে বের করতে পারবে না। সো পেশেন্টের সবসময় মনে হবে যে তার স্টুল পাস করার একটা আর্জ হচ্ছে, দ্যাট মিনস পেশেন্টের পেরিস্টালটিক মুভমেন্টটা বেড়ে গিয়ে ওই ফরেন বডিটাকে বের করে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আলটিমেটলি এই টিউমার তো বের হবে না। সো পেশেন্টের কিন্তু এরকমই হবে যে পেশেন্ট ওয়াশরুমে যাচ্ছে কিন্তু তার কিছুই বের হচ্ছে না, এরকম। আচ্ছা, প্রোল্যাপস, এটাও একটা কমন কন্ডিশন, এটা ইটসেলফ একটা ডিজিজ, রেকটাল প্রোল্যাপস। এটা মিউকোজাল হইতে পারে, আবার অনেক সময় ফুল থিকনেসও হইতে পারে। আর প্রোক্টালজিয়া, যেটাকে আমরা বলি হচ্ছে পেইন, রেকটাল পেইন, ঠিক আছে। সাইনের মধ্যে আমরা কি কি পাইতে পারি? সাইন দেখার জন্য আমরা পেশেন্টকে
ক্লিনিক্যালি এক্সামিন করব, যার মধ্যে আমরা এমনি অ্যাবডোমিনাল এক্সামিনেশন তো অবশ্যই আমরা করি, মানে রেকটাল কোনো ডিজিজ চিন্তা করলেও, সাথে আমাদের মেইন যেটা সেটা হচ্ছে আমাদের ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এই ডিজিটাল রেকটাল এক্সামিনেশনটা আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখন অনেক কিছু কম্পোনেন্ট মিলায় করি, শুধুমাত্র যে আমরা আমাদের মানে শুধুমাত্র ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা যে মানে পালপেট করে আসি সেটা না, এটা কিন্তু ইন্সপেকশনটাকে ইনক্লুড করে। সো এই ক্ষেত্রে এটা ফিফথ ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আসে অনেক সময় অস্পিতে দেখা যায়, এই জিনিসগুলো আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা জানতে হয় যে পেশেন্টকে আমরা কি করব, কি পজিশনে। এক নম্বর কথা বলতে হবে যে আমরা পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কনসেন্টটা নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কনসেন্ট নেওয়াটা। এবং এরপরেই যেটা সেটা হচ্ছে যে আপনি যদি ফিমেল হন বা পেশেন্ট যদি মানে ফিমেল হয়, আপনি মেল হন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন শ্যাপারন বা হচ্ছে আপনাকে একজন সহযোগী আর কি যেটাকে বলে, হ্যাঁ, ওইরকম রাখতে হবে যেন সে এখানে থাকে, মানে সেম জেন্ডারের পেশেন্টের। আচ্ছা, তারপর যেটা করতে হয় সেটা হচ্ছে যে পেশেন্টের আপনি কনসেন্ট নিলেন, দেন আপনার প্রাইভেসিটা এনশিওর করতে হবে পেশেন্টের। সবগুলো করার পরে আপনি পেশেন্টকে প্রপারলি আপনার সব ইনস্ট্রুমেন্ট জোগাড় করলেন, সবকিছু গ্লাভস নেওয়া, যা যা নেওয়া, জেলি নেওয়া, আপনি পেশেন্টকে একটা পজিশনিং করবেন। পজিশনিংটা কয়েক রকমের হইতে পারে, বাট মোস্ট কনভেনিয়েন্ট যেটা সেটা হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন, লেফট ল্যাটারাল পজিশন, হ্যাঁ। আচ্ছা, এবং সেমি প্রোন থাকবে পেশেন্ট, এটা হচ্ছে লেফট ল্যাটারাল হলে সেমি প্রোন। এবং আমরা অনেক সময় পেশেন্টের উপরে যেহেতু ডান পাটা থাকে, আমরা ডান পাটাকে বুকের কাছে নিতে বলি, হ্যাঁ, এটাকে বলা হয় সিমস পজিশন পুরো জিনিসটাকে। ঠিক আছে। আচ্ছা, সাধারণত এই পজিশনে আমরা দেখি, এর বাইরেও আরো কিছু পজিশন আছে, যেমন লিথোটমি পজিশনে করা হয় বা অনেক সময় নি এলবো পজিশনে করা হয়, বাট সেগুলো অতটা প্রমিনেন্ট না, আমরা মোস্ট কনভেনিয়েন্টলি সিমস পজিশনেই করব। দেন হচ্ছে আমরা ইন্সপেকশনে কি দেখব, একদম ভিজুয়াল একটা এক্সামিনেশন করব, একদম প্রপার লাইটে, যেখানে আমরা দেখব যে তার অ্যানাল মানে বাইরে থেকে কিছু দেখা যায় কিনা, লাইক অনেক সময় ফিশারিং থাকতে পারে, যেটা কিন্তু আমরা বাহির থেকে ইন্সপেক্ট করলে দেখতে পারি, বা ফিসচুলা থাকলে সেটা আমরা দেখতে পারি, কোনো প্রোল্যাপস থাকলে সেটা আমরা দেখতে পারি, হ্যাঁ। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমরা যেটা করব, পেশেন্টকে আমরা একটু ওই যে পেশেন্টকে স্টুল পাস করার সময়, স্ট্রেনিং করার সময় যেরকম করতে বলে না, ওই রকম করে আপনি বলবেন যে স্টুল পাস করার জন্য যেভাবে আপনি চাপ দেন ওই চাপটা দেন। ওইটা দিয়ে আমরা দেখতে পারি যে অ্যানাল স্ফিংটারটা যেটা, ওইটার টোনটা মানে এক্সটার্নাল স্ফিংটারের টোনটা ভালো আছে কিনা, অ্যানাল টোন মেইনলি, হ্যাঁ। এটা আমরা ইন্সপেকশনে দেখলাম। ডিজিটাল এক্সামিনেশন আমরা যখন ফিঙ্গার দিয়ে করব, এখানে আমরা কি করি, এখানে আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা ইনসার্শন করাই এবং আমরা এখানে একটা জেলি দিয়ে নিই, যে সোকিন জেলি, যেটা দুইটা কাজ করবে, একটা হচ্ছে আপনাকে অ্যানেস্থেটিক একটা বেনিফিট দিবে, লোকাল অ্যানেস্থেসিয়া, এবং হচ্ছে এটা আপনাকে জেলিটা লুব্রিক্যান্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর আপনি ফিঙ্গারের টিপটা, যেটা ইন্ডেক্স ফিঙ্গারের টিপটা, এটা থাকবে হচ্ছে পেশেন্টের অ্যান্টেরিয়রলি, মানে আমি বলি অ্যান্টেরিয়র বলতে আপনি ভার্টেব্রার দিকে বোঝাবেন, পেশেন্ট যে পজিশনে আছে ইন্ডেক্স ফিঙ্গারের টিপটা আপনার নিজের দিকে থাকবে আপনি যখন ফিঙ্গারটাকে ইনস্যানিউট করবেন, হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পরে আপনি সুন্দর করে সার্কুলার মোশনে পুরা মানে রেকটামের পুরা অংশটুকু, রেকটাম তো না বেসিক্যালি অ্যানাল ক্যানেল, পুরাটুকু আপনি দেখে আসলেন। এবং এই সময় আপনি পেশেন্টকে আরেকবার বলবেন যে স্টুল পাস করার সময় যেভাবে সে স্ট্রেন করে সেই চাপটা যেন দেয়। এটাতে আপনি বুঝবেন যে পেশেন্টের অ্যানাল টোনটা ঠিক আছে কিনা, এবং সে যখন স্ট্রেনিং করবে তখন কিন্তু রেকটামের আরেকটু বেশি অংশ পর্যন্ত আপনার হাতের নাগালে চলে আসবে, যেহেতু তখন একটু নিচের দিকে চাপ লাগে, হ্যাঁ। আচ্ছা, এগুলো আপনি করলেন। এখন করার পর আপনি কি দেখবেন, অনেক কিছু দেখতে হয়। প্রথমে ইন্সপেকশনে আপনি যখন ফিঙ্গারটাকে বাইরের দিকে নিয়ে আসবেন, আপনি তো টোন দেখে ফেললেন ফিঙ্গার ভিতরে থাকা অবস্থায়, হ্যাঁ। ফিঙ্গারটাকে যখন বাইরে আনবেন আপনি দেখবেন যে সেখানে কি লেগে আছে, সেখানে ব্লাড লেগে আছে বা মিউকাস লেগে আছে, কি লেগে আছে এটা আপনি দেখলেন, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই রেক্টোসিল যদি থাকে সেটা পালপেবল কিনা সেটা দেখতে হবে। আর মেল পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রোস্টেটটা কিন্তু দেখি, অবশ্যই প্রোস্টেটটা দেখতে হয়। আচ্ছা, এরপরে ধরেন আপনি কোনো একটা মানে সাধারণত আমরা যদি লোয়ার থার্ড বা মিডল থার্ড অফ দ্য রেকটামে কোনো টিউমার থাকে সেটা ফিল করতে পারি। ফিল করলে আপনি সুন্দর করে আপনার ফাইন্ডিংস গুলা লিখবেন। যেমন হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনার যে আঙুলটা বের করে আনলেন সেটার মধ্যে ব্লাড ছিল নাকি পাস ছিল, এটা আপনি দেখলেন। দেন হচ্ছে টিউমার ছিল কিনা, কোনো স্ট্রিকচার ছিল কিনা, প্রোস্টেট এনলার্জ আছে কিনা, ইউটেরাইন ফাইব্রয়েড আছে কিনা। এবং যে লেশনটা আপনি পাবেন প্রোস্টেটের সরি রেকটামের একটা লেশন, স্পেশালি টিউমারটা, এখানে আপনি দেখবেন যে টিউমারের কনসিস্টেন্সিটা কেমন, এটা ওয়ালের সাথে ফিক্সড কিনা, এটার সারফেসটা কেমন, এটা মোবিলিটি কেমন, এটা টেদার্ড কিনা, এই জিনিসগুলো আপনি দেখবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ইন্সপেকশন, আমাদের সাইন ডিআরই করে আমরা কি কি পাই। এর বাইরে আমাদের প্রোক্টোস্কোপি করতে হয়, সিগময়েডোস্কোপি করতে হয়। আগে আমরা সিগময়েডোস্কোপি, বিশেষ করে রিজিড সিগময়েডোস্কোপি ইউজ করে দেখতাম, বাট বর্তমানে আমরা ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি ইউজ করি, হ্যাঁ।
আচ্ছা, প্রক্টোস্কোপটা একটু খেয়াল করেন। প্রক্টোস্কোপটা আপনাদের অনেক সময় বিশেষ করে যারা 5th ইয়ারে আছো, তোমাদের অনেক সময় অসপি স্টেশনে দেওয়া হয়, হ্যাঁ? এটা ইম্পর্টেন্ট। আমাদের আসছিল একবার। আচ্ছা, এখন দেখেন এক্সামিনেশনে তাহলে কি কি জিনিস পড়লাম আমরা অলরেডি দেখে ফেলছি। এবার ইনজুরির ক্ষেত্রে আপনারা জাস্ট একটু এই লাইনগুলো একটু দেখে নেবেন যে কিভাবে কিভাবে রেকটাল ইনজুরি হতে পারে। প্রোলাপসটা একটু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। মিউকোজার প্রোলাপস যেটা সাধারণত বাচ্চাদের বেশি হয়, এই ক্ষেত্রে দেখা যায় কি যে পুরা রেকটাল ওয়ালটা কিন্তু বাহিরের দিকে আসে না, আসে কতটুকু অনলি মিউকোজা এবং সাবমিউকোজা এই পোর্শনটুকু বাহিরের দিকে প্রোট্রুড করে মোটামুটি ভাবে 1 থেকে 4 সেন্টিমিটারের মতো। আর আপনি যদি এই প্রোলাপস মিউকোসাটাকে আপনার ফিঙ্গার, বিশেষ করে ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্বের মধ্যে নিয়ে পালপেট করে দেখেন, তখন দেখবেন একদম জাস্ট একটা ডাবল লেয়ারের মিউকোজা ছাড়া আর কিছুই নাই, কোনো মাসেল টাসেল এরকম কিছু নাই। আর ফুল থিকনেস প্রোলাপস কিন্তু এরকম না, হ্যাঁ? এটাই আমাদের ডিস্টিংগুইশ করতে হবে ফিঙ্গার দিয়ে পালপেট করে। আচ্ছা, এরপরে দেখেন ট্রিটমেন্টটা কিন্তু ডিফারেন্ট হয়। আমরা যখন মানে বাচ্চাদের এবং বড়দের ক্ষেত্রে যখন আমরা এরকম একটা মিউকোজাল প্রোলাপস পাবো, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সুন্দর করে হাত দিয়ে ডিজিটালি রিপোজিশন করে দিয়ে আসবো, অথবা সাবমিউকোজাল কিছু ইনজেকশন আমরা ব্যবহার করতে পারি, 5% ফেনল বা অ্যামন্ড অয়েল এই জিনিসগুলা, অথবা আমরা ব্যান্ডিং অ্যান্ড লাইগেশন করে দিয়ে আসতে পারি। এটা গেল হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে আপনি যেটা করবেন, বড়দের ক্ষেত্রে আপনি সাবমিউকোজাল ইনজেকশন দিতে পারেন, বাট অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু এই প্রোলাপস মিউকোসাটা এক্সিশন করতে হয়। ঠিক আছে, এক্সিশন করতে হয়। আচ্ছা, আর এই সামারি বক্সটা আপনারা একটু দেখে নেবেন। স্পেশালি দেখেন প্রথম কয়েকটা কথা আমরা বলে ফেলছি। বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা প্রোলাপস পাই, সাধারণত এটা মিউকোজাল প্রোলাপস হয় এবং এটাকে আমরা কনজারভেটিভলি ট্রিটমেন্ট করি। আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যেটা করি, সাধারণত অ্যাডাল্টের ক্ষেত্রে বেশি কমন হচ্ছে ফুল থিকনেস প্রোলাপস, এটার সাথে কনস্টিপেশন বা ইনকন্টিনেন্স থাকতে পারে। আর সাধারণত ফুল থিকনেস প্রোলাপস যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সার্জারিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন সার্জারির ক্ষেত্রে আমরা ফুল থিকনেস প্রোলাপসের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু সবগুলা লেয়ার, রেকটাল ওয়ালে সবগুলা লেয়ারই ইনক্লুডেড থাকে। সাধারণত উইক পেলভিক ফ্লোর যাদের থাকে বা ক্রনিক স্ট্রেনিং যাদের থাকে, তাদের এই কন্ডিশনটা ডেভেলপ করে। এই ক্ষেত্রে আপনার মেইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল। আপনি সার্জিক্যাল ট্রিটমেন্টে শুধুমাত্র নামগুলা পড়বেন, আর কিছু লাগবে না, হ্যাঁ? আচ্ছা, প্রোকটাইটিস এটা আর কিছুই না। এটা দেখা যায় যে অনেক সময় মানে কি বলবো এটাকে, কমপ্লেইন্স থাকে পেশেন্টের যে মানে লুজ মোশন সে পাস করছে, অনেক সময় ব্লাড মিক্স থাকে স্টুলের সাথে, হ্যাঁ? এটা বেসিক্যালি রেকটামের একটা ইনফ্লামেশন, যেটাকে আমরা প্রোকটাইটিস বলতেছি। রেকটামের একটা ইনফ্লামেশন, ওকে? আচ্ছা, আর এটা আপনাদের অতটা ডিটেলস লাগবে না। এটা আগের মতোই যে জিনিসগুলা বললাম, যে পেশেন্টের একটা ইন্টেন্স ডিজায়ার থাকে ডেফিকেট করার, কিন্তু সে খুবই স্মল অ্যামাউন্টে ফিসিস পাস করে। ঠিক আছে? আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত মেডিকেল ম্যানেজমেন্ট করে থাকি। এখানে খুব ডিটেলস আমাদের দরকার নেই। আচ্ছা, পলিপটা আপনারা রেকটাম কোলনের ক্ষেত্রেও পলিপটা পড়ছেন। পলিপটা খুবই ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করবেন যে সিগময়েড কোলন এবং রেকটাম এগুলো কিন্তু মোস্ট কমন সাইট, যেমন ম্যালিগনেন্সির একই রকম ভাবে পলিপের ক্ষেত্রেও। এবং একটা পলিপ যদি থাকে রেকটামে, এটা যদি সাইজটা মোর দেন 1 সেন্টিমিটার হয়, এটা কিন্তু পরবর্তীতে ইনভেসিভ ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, আপনাদের মনে আছে যে পলিপগুলোর মধ্যে কোনটার ম্যালিগনেন্ট পটেনশিয়াল সবচেয়ে বেশি বলছিলাম? আমরা কিন্তু অনেকগুলা পলিপ পড়ছিলাম, তাই না? হাইপারপ্লাস্টিক পলিপ, ইনফ্ল্যামেটরি পলিপ, হ্যাঁ? তারপর হচ্ছে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল হচ্ছে টিউবুলার পলিপ, ভিলাস পলিপ, এই জিনিসগুলা। এর মধ্যে আপনি মনে আছে কোনটার মানে পলিপ বা অ্যাডিনোমা কোনটার ম্যালিগনেন্সির চান্স সবচেয়ে বেশি ছিল? গত ক্লাসে বলেছিলাম, হ্যাঁ? একটু মনে করে দেখেন। তাহলে দেখেন এই হচ্ছে হাইপারপ্লাস্টিক পলিপ, টিউবুলার অ্যাডিনোমা। এটা অ্যাডিনোমা হতে পারে অনেক সময়। টিউবুলোভিলাস অ্যাডিনোমা এগুলা কমন টাইপ। এটা এটা কিন্তু মোস্ট কমন টাইপ অফ পলিপ, টিউবুলার অ্যাডিনোমা যেগুলা, হ্যাঁ? এগুলার দেখা যায় ম্যালিগনেন্ট পটেনশিয়ালটা অনেক বেশি যদি এটার আয়তনটা 1 সেন্টিমিটারের বেশি হয়, হ্যাঁ? আচ্ছা, ভিলাস অ্যাডিনোমা, আপনার এটা অ্যান্সার কেউ বলতে পারে না। ভিলাস অ্যাডিনোমার ম্যালিগনেন্ট পটেনশিয়ালটা সবচেয়ে বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটার ম্যালিগনেন্ট পটেনশিয়ালটা সবচেয়ে বেশি। আর ফ্যাপটা আমরা এই চ্যাপ্টারে পড়বো না, কারণ এটা আমরা গত চ্যাপ্টারে কিন্তু পড়ে ফেলছি ডিটেলস, সো এটা আমরা এখানে স্কিপ করে যাব। আচ্ছা, জুভেনাইল পলিপ সম্পর্কে আমরা জাস্ট কয়েকটা লাইন একটু দেখবো। আপনাকে যদি মানে পরীক্ষায় কোনো একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া হয়, যেখানে আপনাকে বলে দিল যে একটা 18 বছরের মানে 12-13 বছরের ছেলে, সে আপনি তাকে এক্সামিন করে একটা ব্রাইট রেড চেরি টিউমার, বা এটাকে একটা আপনি ব্রাইট রেড একটা পেডাঙ্কুলেটেড পলিপের মতো পাইছেন, এটাকে আপনি কি বলবেন? বা একটা পেডাঙ্কুলেটেড মাস আপনি পাইছেন, এটাকে আপনি কি বলবেন? এটার সাথে আপনাকে অ্যাসোসিয়েটেড বলে দিতে পারে যে পেশেন্টের রেক্টাল ব্লিডিং এর একটা হিস্ট্রি আছে, হ্যাঁ? এরকম যদি আপনাকে বলে দেয়, আপনার মাথায় থাকতে হবে এই জুভেনাইল পলিপের কথা।
বয়সটা এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। বয়স এবং কালারটা অনেক সময় মেনশন করা থাকবে আপনার প্রশ্নে। এই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা কি? এটা সাধারণত স্পন্টেনিয়াসলি সেপারেট হয়ে যায়। আর যদি না হয় তাহলে আপনি সুন্দরভাবে একটা ফরসেপস দিয়ে বা স্নেয়ার দিয়ে এটাকে রিমুভ করে ফেলবেন। পলিপস ইন দ্য রেকটাম, এটার এই বক্সটা আপনারা একটু জাস্ট দেখে নেবেন। আচ্ছা, রেকটাল কার্সিনোমা, এটা গত ক্লাসে আমি বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু ডিটেলস পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, রেকটাল কার্সিনোমার ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ম্যালিগন্যান্সি। হ্যাঁ, আচ্ছা, এটা দেখা যায় কাদের বেশি হয়? বয়স যাদের একটু বেশি, স্পেশালি যাদের বয়স 55 বছরের বেশি, তাদের এটা হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। আর্লি সিমটমস অফ দ্য রেকটাল ক্যান্সার খুবই ইম্পর্টেন্ট। কোনটা আর্লি কোনটা লেট এগুলো আপনার ভালো করে মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে পাররেক্টাল ব্লিডিং, এটা হচ্ছে আর্লিয়েস্ট সিমটম। হ্যাঁ, এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এটা শুধু আর্লিয়েস্ট যে তা না, এটা হচ্ছে মোস্ট কমন সিমটমও বটে। ওকে, টিপিক্যালি ব্লাডটা কিরকম থাকে, যে আপনাদের একজন যে অ্যান্সার করতে পেরেছেন, ব্রাইট রেড থাকে এবং পেইনলেস থাকে। হ্যাঁ, এটার সাথে তাহলে হেমোরয়েডের পার্থক্যটা কিভাবে করবেন? ওই যে বর্ণনা শুনে, হেমোরয়েডের ক্ষেত্রে আমরা ইয়াং পেশেন্টের কথা বলছিলাম, এটা একটা। আর আরেকটা ছিল হচ্ছে যে পেশেন্ট আপনাকে বলে দিবে কি যে বাথরুম করার পরে টপ টপ করে প্যানে ব্লাড পড়ছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি যে পেশেন্টের বয়সটা বেশি থাকে একটা কার্সিনোমা রেকটামের ক্ষেত্রে, এবং এই যে ব্লাডটা, এটা অনেক সময় দেখা যায় স্টুলের সাথে মিক্স আপ থাকে সাধারণত। হ্যাঁ, স্টুলের সাথে মিক্স আপ থাকে। আচ্ছা, টেনিস মাস, এটা কি জিনিস অলরেডি আমরা বলে ফেলছি, পেশেন্টের টেনিস মাস হইতে পারে। এবং আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া, যেটা এই জিনিসটা সাধারণত হয়ে থাকে, আর্লি মর্নিং একটা স্পুরিয়াস ডায়রিয়া হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। আর এরপরে দেখেন অল্টারেশন ইন দ্য বাউল হ্যাবিট, এটা কিন্তু কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলেছিলাম, স্পেসিফিক্যালি যাদের রাইট সাইডেড কোলন ক্যান্সার ছিল তাদের কিন্তু এই সরি লেফট সাইডেড কোলন ক্যান্সার যাদের ছিল তাদের কিন্তু এই বাউল হ্যাবিটটা অল্টার ছিল। ঠিক আছে, সো এটা আমাদের একটা স্পেশাল একটা ফিচার, যে পেশেন্টের ফ্রিকোয়েন্ট ডেফিকেশন বা পাসেজ অফ লুজার স্টুল হইতে পারে। অনেক সময় পেশেন্টের কিন্তু ব্লাডি ডায়রিয়াও ডেভেলপ করে। আচ্ছা, পেইনটার ক্ষেত্রে আপনি দেখেন একটা কথা, এটা কিন্তু একটা লেট সিমটম। কোনো পেশেন্টই আপনার কাছে সাধারণত পেইন নিয়ে আসবে না, কিন্তু যদি এমন হয় যে টিউমারটা রেক্টোসিগময়েড জাংশনে, তো রেক্টোসিগময়েড জাংশনে হলে অনেক সময় দেখা যায় কি যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো ফিচার ডেভেলপ করে পেশেন্টের পেইন হইতে পারে। ওয়েট লস, এটাও একটা লেট ফিচার। ইনভেস্টিগেশনের মধ্যে আপনি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলেন, আপনি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করলেন, দেন হচ্ছে আপনি যেটা করবেন একটা রিজিড সিগময়েডোস্কোপি করবেন, এবং কোলোনোস্কোপি আপনি করবেন কিন্তু। আর রিজিড সিগময়েডোস্কোপির ক্ষেত্রে আপনার যদি লাগে আপনি অবশ্যই পসিবল ক্ষেত্রে আপনি বায়োপসি নিয়ে আসবেন। হ্যাঁ, আর কোলোনোস্কোপি আমরা কেন করি? কারণ অনেক সময় দেখা যায় কি যে যে পেশেন্টের রেক্টাল ম্যালিগনেন্সি আছে তাদের কিন্তু সিনক্রোনাস অন্যান্য জায়গায় টিউমার থাকতে পারে, স্পেশালি কোলনে, সেটা অ্যাডিনোমা হোক বা কার্সিনোমা হোক। সো এই জিনিসটা আইডেন্টিফাই আপনাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই বক্সটা একটু জাস্ট দেখে নেবেন, ওরকম ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর দেখেন স্প্রেড কিভাবে হয়। লোকাল স্প্রেড যেটা হচ্ছে তার সারাউন্ডিং স্ট্রাকচার গুলাতে সাধারণত স্প্রেড করতে পারে, বাট এটা সাধারণত মেজোরেক্টাল ফাসা যেটা আছে এটা দিয়ে স্প্রেডটা লিমিটেড থাকে। বাট তারপরও যদি স্প্রেড করে সামনের দিকে আসলে কাকে কাকে ইনভেট করতে পারে? ওই যে প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ইউরিনারি ব্লাডার, ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনা, ইউটেরাস, এই জিনিসগুলাকে। আর অনেক সময় ইউরেটারকে ইনভলভ করতে পারে। লিম্ফেটিক স্প্রেড হইতে পারে, স্পেশালি হচ্ছে পেলভিক ওয়ালের যে লিম্ফ্যাটিক্স গুলা এইগুলাতে যাইতে পারে, অনেক সময় এক্সট্রা পেরিটোনিয়াল লিম্ফ্যাটিক্সও যেতে পারে। আচ্ছা, ভেনাস স্প্রেডের ক্ষেত্রে আপনি খেয়াল করেন লিভার হচ্ছে মোস্ট কমন সাইট, এটা একটু দাগান। রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে ভেনাস স্প্রেডের মোস্ট কমন সাইট হচ্ছে লিভার। ওকে, আচ্ছা, এর বাইরে কোথায় কোথায় হতে পারে? লাংস এবং অ্যাড্রেনালস, অ্যাড্রেনালসটা আমাদের মনে থাকতে চায় না, সো অ্যাড্রেনালসটা একটু দাগায় নেন। হ্যাঁ, আর এর বাইরে পেরিটোনিয়াল ডিসেমিনেশন হইতে পারে, যেটা আমরা স্টমাকেও পড়ছিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা ডিউকস ক্লাসিফিকেশন পাবো। খেয়াল করেন এখানে ডিউকস স্টেজিং এ এ নাম্বার যেটা, এটাতে বলা হয়েছে হচ্ছে যদি লিমিটেড থাকে রেক্টাল ওয়ালে 15% ক্ষেত্রে আমরা পাই, যেটা প্রগনোসিসটা খুবই ভালো, মোর দেন 90% 5 ইয়ার সার্ভাইভাল রেট। বি নাম্বার যেটা, সেটা হচ্ছে যে রেক্টাল ওয়ালের বাইরে সে এক্সট্রা রেক্টাল টিস্যুতে যাবে, কিন্তু কোনো রিজিওনাল লিম্ফ নোডে মেটাস্টাসিস হবে না। ঠিক আছে, আর সি, যেখানে আপনি সি পাবেন সবসময় মনে রাখবেন সি ফর লিম্ফ নোড। ঠিক আছে, সি মানেই হচ্ছে সে অলরেডি লিম্ফ্যাটিক মেটাস্টাসিসে চলে গেছে। ওকে, তাহলে আবার যদি বলি এ নাম্বারে আমরা বললাম ডিউকস স্টেজিং এ, যেখানে শুধুমাত্র রেক্টাল ওয়ালে লিমিটেড থাকবে। বি নাম্বারে থাকবে হচ্ছে এক্সট্রা রেক্টাল টিস্যু বাট নট লিম্ফ নোড। আর সি নাম্বারে থাকবে হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আর অনেক সময় যেটা ডিউক নিজে ডিসক্রাইব করে নাই বাট আমরা মডিফাইড ডিউক হিসেবে পড়ে থাকি, সেটা হচ্ছে স্টেজ ডি, যেটাকে আমরা বলি হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্টাসিস। ওকে,
আচ্ছা, আর টিএনএমটা আপনারা একটু জাস্ট দেখে নেবেন, রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা দরকার নাই। আচ্ছা, এই সামারি বক্সটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের রেকটামে যেসব টিউমার থাকে এগুলোর ম্যাক্সিমাম কি হবে, অ্যাডিনোকার্সিনোমা, তাই না? মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডিনোকার্সিনোমা থাকবে। স্প্রেডগুলো আমরা বলে ফেলছি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ডিকটেটস ম্যানেজমেন্ট, এই কথাটা দাগান। এখানে কি লেখা, সার্কামফারেন্সিয়াল লোকাল স্প্রেড। এটা না খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সার্কামফারেন্সিয়াল লোকাল স্প্রেড, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার। ঠিক আছে? মানে হচ্ছে যেহেতু রেকটামটা এটা একটা টিউব, কিন্তু সেটা সার্কামফারেন্সিয়ালি কিভাবে যাচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার তার। ওকে, আচ্ছা, আর এগুলো অতটা দরকার নাই। আচ্ছা, হিস্টোলজিক্যাল গ্রেডিং। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, সিগনেট রিং কার্সিনোমা গ্রোজ র্যাপিডলি, মেটাস্টেসাইজ আর্লি অ্যান্ড হ্যাভ আ পুয়ার প্রগনোসিস। আমি আগেও বলছিলাম স্টমাক পড়ার সময় যে যেখানে আপনি সিগনেট রিং কথাটা পাবেন আপনি ধরেই নেবেন যেটা প্রগনোসিসটা খারাপ। সো এখানেও তাই, রেকটাল টিউমারের মধ্যে যেটা সিগনেট রিং সেটার প্রগনোসিসটা তুলনামূলকভাবে খারাপ। ট্রিটমেন্টটা আপনাদের একটু মনোযোগ দিতে হবে। আমি আপনাদেরকে ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু অপারেশনের ব্যাপারগুলো বুঝাবো, আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এটা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, আমরা রেকটামটাকে তো ৩টা সমান ভাগে ভাগ করছিলাম, তাই না? এভাবে আমরা আঁকি প্রত্যেকটা ৫ সেন্টিমিটার করে। আচ্ছা, এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে মেইনলি হচ্ছে এটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের উদ্দেশ্যটা কি? আপনি সার্জিক্যালি টিউমার এবং তার যতটুকু মার্জিন আছে, অঙ্কোলজিক্যাল মার্জিন, তার পুরাটুকু আপনার ক্লিয়ার করতে হবে। এখন এই অঙ্কোলজিক্যাল মার্জিন কতটুকু? এখন ব্যাপারটা এরকম যে আপনি একটা টিউমার যদি পান, ঠিক আছে, তার প্রক্সিমালি আপনি ৫ সেন্টিমিটার পর্যন্ত কাটবেন, ডিস্টালি আপনি ২ সেন্টিমিটার পর্যন্ত কাটবেন। কথাটা আবারও বলি, একটা টিউমার, এই টিউমার বাদে আপনি তার প্রক্সিমালি ৫ সেন্টিমিটার পর্যন্ত নর্মাল টিস্যু কাটবেন, আর ডিস্টালি 2 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল, ভিজিবলি নর্মাল টিস্যু আপনি কাটবেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মার্জিন, অঙ্কোলজিক্যাল মার্জিন অ্যাচিভ করার মূল টার্গেট বা মূল থিওরি। একটা টিউমারের আপনি এই মেজারমেন্টে কাটবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে রেকটাল টিউমারের ক্ষেত্রে আমরা কি কি অপারেশন করি এবং কেন কোনটা করি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ধরেন রেকটাল টিউমারটা যদি এই জায়গাটায় হয়, উপরের দিকে হইলো, কিংবা এই জায়গাটায় হইলো, তাইলে ধরেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রেকটামের প্রক্সিমালি কি আছে, প্রক্সিমালি সিগময়েড কোলন আছে। আপনি সিগময়েড কোলনে যতটুকু ইচ্ছা কাটেন, কিছু আসা যায় না, কেটে ফেললেন, কেটে আপনি ৫ সেন্টিমিটার পর্যন্ত একটা অংশ কেটে ফেলে দিলেন। ডিস্টালি আপনি 2 সেন্টিমিটার পর্যন্ত কাটলেন, কোনো সমস্যা নাই, বাকিটুকু আছে। দেন আপনি কি করলেন, সিগময়েড কোলনের বাকি যে অংশটা এবং রেকটামের বাকি যে অংশটা, এই দুইটা জোড়া দিয়ে দিলেন। আবারও বলি, ধরেন এই জায়গায় টিউমার, এই জায়গায় টিউমার, আপনি প্রক্সিমালি ৫ সেন্টিমিটার পর্যন্ত কেটে সিগময়েড কোলনের একটা অংশ পাইলেন, আর আপনি ডিস্টালি 2 সেন্টিমিটার পর্যন্ত কেটে রেকটামের একটা অংশ পাইলেন। আপনি এই দুইটা জোড়া দিয়ে দিলেন, ঠিক আছে, যেটাকে আমরা বলবো কি, মানে কোলন আর রেকটামের মধ্যে আপনি একটা অ্যানাস্টোমোসিস করে দিলেন। অ্যানাস্টোমোসিস দ্যাট মিনস এক্সিশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস, তাই না? আচ্ছা, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র রিসেকশন। এটাকে বলা হয় অ্যান্টেরিয়র রিসেকশন। ঠিক আছে? আচ্ছা, এটা আমি যদি দেখাই, আচ্ছা, এখানে আপনি যেটা করবেন, কাটার সাথে সাথে আপনি আবার অ্যানাস্টোমোসিস কিন্তু করে দিচ্ছেন। কিন্তু ধরেন এই টিউমারটা এখানে না থেকে, এই যে আমি লোয়ার থার্ড, ধরেন এই যে লোয়ার থার্ডে আছে, ঠিক আছে, লোয়ার থার্ডে একটা টিউমার আছে। এখন লোয়ার থার্ডের টিউমারটা ধরেন বেশ বড়। এখন আপনি যদি এটা ডিস্টালি ২ সেন্টিমিটার রাখতে যান, আপনার তো রেকটামই শেষ হয়ে যাবে, কারণ এই জায়গাটুকু তো নিজেই ৫ সেন্টিমিটার মাত্র। সেখানে আপনি লোয়ার হাফে একটা বড় টিউমার পাইলেন, লোয়ার 1/3-এ। তাহলে আপনি যদি টিউমারের পরে আরো ২ সেন্টিমিটার হেলদি টিস্যু কাটতে চান, তাহলে কিন্তু আপনার আর কোনো রেকটামই বাকি থাকে না। তাহলে সরাসরি কোলনের পর বাকি থাকে কে? অ্যানাল ক্যানাল। আর উপরের দিকে আপনি ৫ সেন্টিমিটার কাটলেন, ঠিক আছে। দ্যাট মিনস আপনার কি করতে হবে, আপনার কোলনটাকে কোনোভাবে এনে অ্যানাল ক্যানালে নিয়ে আসতে হবে। এইরকম একটা প্রসিডিউর আমরা কোথায় পড়ছিলাম আপনাদের মনে আছে? ওই যে আমরা যখন বলছিলাম ফ্যাপের ক্ষেত্রে আমরা প্যান প্রক্টোকোলেক্টমি করব, সাথে আইলিও অ্যানাল পাউচ তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা আইলিয়ামটাকে এনে অ্যানাল ক্যানালে নিয়ে আসছিলাম। এরকমই একটা প্রসেস আমরা এখানে করব, কিন্তু এটা এতটাও সহজ না। কারণ আইলিয়াম যতটা মোবাইল, বা আইলিয়াম দিয়ে যে একটা পাউচ বানানো যতটা সহজ, আপনার একটা কোলনের পার্ট কিন্তু অতটাও মোবাইল না, অতটা সহজে আপনি এটা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এটা একটা খারাপ কন্ডিশন, এই ক্ষেত্রে যে অপারেশনটা করতে হয় সেটা হচ্ছে আপনি রেকটামের সম্পূর্ণটুকুই কেটে ফেললেন, যা যা বাকি ছিল মার্জিন ক্লিয়ার করার জন্য। দেন উপরে কোলনের যে অংশটা থাকবে সেটাকে আপনি স্টোমা হিসেবে দিয়ে দিবেন। সাধারণত সিগময়েড কোলন বাকি থাকে, সো এই ক্ষেত্রে আপনি সিগময়েড কোলোস্টোমি করে দিবেন। এই জন্যই আপনি দেখবেন যে সিগময়েড
কোলনে স্টোমাটা কিন্তু খুব কমন। গত ক্লাসে আমরা স্টোমা কিন্তু আলোচনা করেছিলাম, মানে কি আপনি কোলনের একটা অংশ ফিকাল ম্যাটেরিয়াল গুলা পাস করানোর জন্য বাইরের দিকে এনে দিলেন, ইন্টেস্টাইনের একটা অংশ, এটাকে আমরা স্টোমা বলি, বাইরে ওপেনিং করে বের করে দেওয়ার কথাটাকে। হ্যাঁ, তাহলে দেখেন আপনি একটা স্টোমা করে দিবেন, দ্যাট মিনস আপনি রেকটাম কেটে ফেললেন, আপনার অ্যানাল ক্যানাল বাকি থাকতেছে, আপনি রেকটামের বাকি যে অংশটা কেটে ফেলার পরে, সরি রেকটাম না, মানে কোলনের অংশটা ওটা আপনি বাইরের দিকে নিয়ে স্টোমা করে দিলেন। এই এই ঘটনাটাকে আমরা বলি কি অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন, অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন। আর প্রথমটাকে আমরা বলছিলাম কি, প্রথমটাকে আমরা বলছিলাম অ্যান্টেরিয়র ডিসেকশন। তাহলে এখন যদি আমরা দেখি, দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, এই দুইটা হচ্ছে দুইটা টার্মিনাল কন্ডিশন, মাঝখানে আরেকটা ঘটনা আছে। ধরেন আপনার এই যে তিনটা ভাগ, হ্যাঁ, এই তিনটা ভাগের মধ্যে ধরেন এমন একটা জায়গায় টিউমারটা হইলো যেখানে আপনি রেকটামের 2 সেন্টিমিটার কেটে ফেললেন, ধরেন 3 সেন্টিমিটার সেন্টিমিটার বাকি ছিল, আপনি 2 সেন্টিমিটার পর্যন্ত কেটে ফেললেন, জাস্ট 1 সেন্টিমিটার রেকটাম বাকি, তখন আপনি কি করবেন? তখন কি আপনি অ্যান্টেরিয়র রিসেকশনে যাবেন, নাকি তখন আপনি অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশনে যাবেন? ঠিক আছে, এই ক্ষেত্রে সমাধান হচ্ছে যখন 1 সেন্টিমিটার বাকি থাকবে, তখন যদি আপনার এক্সপার্ট হ্যান্ড থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটাকে বলা হয় হচ্ছে লো অ্যান্টেরিয়র বা আলট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন। সেটা কি? সেটা হচ্ছে যে 1 সেন্টিমিটার থাকবে সেটাতে আপনি সার্কুলার একটা স্ট্যাপলিং ডিভাইসের মাধ্যমে উপরের অংশটা কেটে ফেললেন, ওই 1 সেন্টিমিটারে আপনি স্ট্যাপলার দিয়ে জোড়া দিয়ে চলে আসলেন, মানে রেকটামের বাকি অংশের সাথে আপনি এই 1 সেন্টিমিটারটা বা কোলনের বাকি অংশের সাথে 1 সেন্টিমিটারটা আপনি একটা স্ট্যাপলিং ডিভাইসের মাধ্যমে জোড়া লাগায় চলে আসবেন। সো এই ক্ষেত্রে আমাদের দরকার হবে হচ্ছে এক্সপার্ট হ্যান্ড এবং একটা সার্কুলার স্ট্যাপলিং ডিভাইস। বেশি কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হইলে বা বোর হইলে বইলেন কিন্তু, ওকে? আচ্ছা, তাহলে এইটা হইলে আমরা কি করব, আমরা এপিইআর এর রেটটা কমাইতে পারবো। কারণ এপিইআর খারাপ কেন? কারণ আপনি একটা পেশেন্টের রেকটামটা মানে পুরোপুরি কেটে ফেলতেছেন, দ্যাট মিনস তার একটা লাইফ লং স্টোমা লাগতেছে, তো এটা তো খুবই খারাপ একটা কন্ডিশন। হ্যাঁ, সো এটা অ্যাভয়েড করার জন্য আমাদের এই প্রযুক্তি বা অত্যাধুনিক জিনিসগুলো আবিষ্কার হয়েছে, যেটা দিয়ে আমরা লো অ্যান্টেরিয়র ডিসেকশন করে থাকতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি আমরা জিনিসটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি, দেখি প্রিন্সিপালস অফ সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে কি আছে। আমরা বললাম যে আমরা র্যাডিক্যাল এক্সিশন করব রেকটাম, মেজোরেকটাম, অ্যাসোসিয়েটেড লিম্ফ নোড, হ্যাঁ, যতটুকু পর্যন্ত পারা যায় হেলদি মার্জিন পর্যন্ত আমরা আনবো। আচ্ছা, আর আরেকটা কথা বলা হয় যে যখন একটা টিউমার কিনা লোকালি অ্যাডভান্সড হয়ে যায় বা তার ব্রিচ অফ দ্য সারাউন্ডিং স্ট্রাকচার বা একটা ইনভেশন করার একটা চান্স থাকে, তখন কিন্তু আমরা সাধারণত নিউ অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি এবং কেমোথেরাপিটা কনসিডার করি, মানে অপারেশনের আগে আমরা এগুলা ইউজ করে পেশেন্টের ক্যান্সারের স্টেজটাকে ডাউন স্টেজিং করব। আচ্ছা, এই বক্সে আপনি খেয়াল করেন, দেখেন এই বক্সের ক্ষেত্রে ভালো কথাগুলো বলা আছে, দেখেন মোস্ট অফ দ্য কেসেস ক্যান বি ট্রিটেড বাই অ্যান্টেরিয়র ডিসেকশন, যেটার কথা বললাম। হ্যাঁ, আচ্ছা, লো এক্সটেন্সিভ টিউমার যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন উইথ আ পার্মানেন্ট কোলোস্টোমি। এই জিনিসটাই আমরা এতক্ষণ জাস্ট বললাম, ঠিক আছে? আচ্ছা, আর প্রি অপারেটিভ ভাবে আপনি পেশেন্টকে কিভাবে কাউন্সিলিং করবেন, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আপনি পেশেন্টের স্টোমাটা কোথায় করবেন, এবং স্টোমার ব্যাপারে পেশেন্টকে কিন্তু কাউন্সেলিং করতে হবে, যেহেতু পেশেন্টের একটা লাইফ লং স্টোমা, এটার জন্য আপনার পেশেন্টের কাছ থেকে আলাদাভাবে কনসেন্ট নিতে হবে। প্লাস হচ্ছে পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা, কোনো ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স আছে কিনা, ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে কিনা। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাওয়েল প্রিপারেশন, অপারেশনের আগে অবশ্যই পেশেন্টের বাওয়েলটাকে কিন্তু ইভাকুয়েট করে নিতে হবে। দেন যেহেতু এটা একটা লং প্রসিডিওর, পেশেন্টের যদি ডিভিটির কোনো সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রোফাইল্যাক্সিস দিয়ে নিব এবং প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক দিব। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ফিংটার সেভিং অপারেশন। আমরা যে অ্যান্টেরিয়র রিসেকশনের কথা বললাম, অ্যান্টেরিয়র রিসেকশনটাকে বলা হয় কি, যে স্ফিংটার সেভিং অপারেশন। কারণ এখানে কিন্তু পেশেন্টের স্ফিংটারটা কাটা পড়ে না, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আপনার কিন্তু রেকটামের ওই অংশটা থেকে যাচ্ছে, আপনার অ্যানাল ক্যানালের উপরে কোনো চাপ পড়তেছে না। কিন্তু যেটা কিনা মানে এখানে আসলে আপনার কোনো রকমের স্ফিংটার নষ্ট হয় না, কিন্তু যেটা কিনা অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন, সেখানে কিন্তু স্ফিংটারটা আর সেভ করা যায় না, ঠিক আছে? এখানে বলা হয় যে যাদের লোয়ার থার্ডে, রেকটামের লোয়ার থার্ডে টিউমার, তারা সাধারণত স্ফিংটার সেভিং অপারেশনের জন্য আনসুইটেবল হয়ে যায়, এবং তখন কি করতে হয়, তখন স্পন্টানাসলি একজন সার্জন অ্যাবডোমেনে অপারেশন করেন এবং আরেকজন সার্জন পেরিনিয়াম, এই দুইটাতে পেশেন্টের অপারেশন করে আমরা আলটিমেটলি এই অ্যাবডোমিনোপেরিনাল এক্সিশনটা করে থাকি। ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে খুবই খারাপ একটা কন্ডিশন, এবং এই ক্ষেত্রে পেশেন্টের লাইফ লং একটা কোলোস্টোমি করে রাখতে হয়।
যার কারণে আমরা পেশেন্টকে শুরুতেই কাউন্সেলিং করে রাখবো এবং অপারেশনের আগেই কিন্তু কোন জায়গায় আমরা স্টোমাটা করব বডির, ওই জায়গাটা মার্ক করে নিতে হয় আমাদের। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের ট্রিটমেন্ট গুলা। এর বাইরে কয়েকটা জিনিস আপনারা জাস্ট একটু দেখবেন যে অনেক সময় আমরা প্যালিয়েটিভ কোলোস্টমি করি। প্যালিয়েটিভ কোলোস্টমি বলতে আমরা কি বোঝাচ্ছি, ধরেন পেশেন্টের রেকটাল একটা ম্যালিগনেন্সি আছে, যেটার কারণে সে খাবার ঠিক মতো খেতে পারছে না, খাবার যাচ্ছে না, ডিস্টালে একটা অবস্ট্রাকশন হয়ে আছে, কিন্তু এই ম্যালিগনেন্সিটা এত খারাপ কন্ডিশনে চলে গেছে, ধরেন সেই ম্যালিগনেন্সি লিভারে মেটাস্টাসিস করে গেছে বা ব্লাড মেটাস্টাসিস, সে খুব খারাপ কন্ডিশন, যেটা আপনি অপারেশন করলে আলটিমেটলি লাভ হবে না। তো এই পেশেন্টের তো সিমটম গুলো রিলিফ করতে হবে, তাই না? তো এই পেশেন্টের জীবনের মানটাকে উন্নত করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই অবস্ট্রাকশনটাকে রিমুভ করি। প্রাইমারিলি কিভাবে রিমুভ করি, আমরা সরাসরি এখানে অপারেশনে যাই না, আমরা কি করি, আমরা একদম জাস্ট সিম্পলি পেশেন্টের একটা স্টোমা করে দিয়ে আসি, একটা স্টোমা করে দিয়ে আসি, যেটা মানে উপরের অংশে যেই জায়গায় ম্যালিগনেন্সি তার উপরে কোলনের একটা লুপ নিয়ে আমরা স্টোমা করে দিই, যেন খাবারটা এই স্টোমা ব্যাগ দিয়ে বের হয়ে আসতে পারে, তাহলে খাবারটা রেকটাম পর্যন্ত যাওয়াই লাগতেছে না। এই জন্য এটাকে আমরা বলতেছি কি প্যালিয়েটিভ কোলোস্টমি। প্যালিয়েটিভ কোলোস্টমি, ওকে। এটার আরেকটা নাম হচ্ছে ট্রিফাইন কোলোস্টমি, মানে আরেকটা নাম বলতে অনেক সময় আমরা এই অপারেশনটা যখন করি সেটাকে আমরা ট্রিফাইন কোলোস্টমি বলি। দ্যাট মিনস আপনি পরবর্তীতে, তবে প্যালিয়েটিভের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রিফাইন বলবো না। ট্রিফাইন কখন বলবো, যদি এমন হয় যে ইমার্জেন্সি সেট আপ, যেখানে আপনার হাতে এক্সপার্ট সার্জন নাই, এইরকম একটা পেশেন্ট আপনার কাছে অবস্ট্রাকশন, অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসলো, তো আপনি খুঁজে দেখলেন যে তার একটা ম্যালিগনেন্সি আছে, সেটা রেকটামে হোক বা কোলনে হোক, তো আপনি ওই মুহূর্তে যেহেতু আপনার এক্সপার্ট হ্যান্ড নাই, আপনি ওই মুহূর্তে কিন্তু চাইলেই রিসেকশন এবং অ্যানাস্টোমোসিস করতে পারবেন না। তো আপনি সাময়িকভাবে তার অবস্ট্রাকশনটাকে রিলিফ করার জন্য উপরের দিকে একটা এরকম স্টোমা করে দিয়ে চলে আসবেন, যেটাতে তার অবস্ট্রাকশনটা রিলিফ হইলো। পরবর্তীতে আপনি কি করবেন, টিউমারের ট্রিটমেন্টটা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইমার্জেন্সি সেটআপে, যেটাকে আমরা বলি ট্রিফাইন কোলোস্টমি। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের অবস্থা। আর লিভার রিসেকশন আসলে অনেক সময় দেখা যায় যদি সিঙ্গেল বা ওয়েল লোকালাইজড কোনো লিভার মেটাস্টাসিস থাকে, অনেক সময় সেটা রিসেকশন করা যেতে পারে, বাট তাতেও খুব একটা লাভ হয় না। হ্যাঁ, মানে দেখা যায় যে আমাদের দেশে আসলে এটা এখন পর্যন্ত চলে না এই জিনিসটা। আর রেডিওথেরাপি, কেমোথেরাপি, এটা তো আমরা বললামই যে আমরা এটা ইদার অপারেশনের আগে ব্যবহার করতে পারি যদি টিউমারটা বড় থাকে, ডাউন স্টেজিং এর করার জন্য, অথবা অপারেশনের পরে আমরা মাইক্রোমেটাস্টাসিস প্রিভেন্ট করার জন্য এই কাজটা করে থাকি। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কয়েকটা জিনিস দেখলাম, যেমন রেকটামের অ্যানাটমি, এটা খুব ইম্পর্টেন্ট, এই অ্যানাটমিগুলো আমরা ডিটেলস আলোচনা করলাম। দেন আমরা কিছু কমন রেকটাল ডিজিজের সিমটম নিয়ে আলোচনা করলাম, কিছু ডিআরই সম্পর্কে জানলাম, আর কিছু কমন কন্ডিশন যেমন রেকটাল প্রোলাপস সম্পর্কে জানলাম। দেন আলটিমেটলি আমরা রেকটামের কিছু পলিপ এবং ম্যালিগনেন্সি সম্পর্কে জানলাম। হ্যাঁ, আর হচ্ছে ফাইনালি আমরা ম্যালিগনেন্সির অপারেশন কখন কি করব, কিভাবে এটা স্প্রেড করে, এই জিনিসগুলো সম্পর্কে জানলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের পড়াটা আসলে এই চ্যাপ্টারে অত বেশি না, অল্প একটুই পড়া। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কারো কোনো কনফিউশন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো আপাতত জিআইটির ক্ষেত্রে এটা আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। আর পরবর্তীতে আপনাদের যে অ্যানাল ক্যানেল এবং ইউরোজেনিটাল সিস্টেম, সেটা আপনাদের অন্যান্য মেন্টররা পড়াবেন আশা করা যায়। আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে হচ্ছে আমার, পরবর্তীতে দেখা হবে হচ্ছে ইনশাল্লাহ আপনাদের ট্রান্সপ্লান্টেশন ক্লাসে। নতুন একটা টপিক যুক্ত হয়েছে বেলিয়ান ল্যাবের নতুন এডিশনে, ট্রান্সপ্লান্টেশন। আগে এটা জাস্ট একটা মাত্র চ্যাপ্টারে লিমিটেড ছিল, এখন এখানে একাধিক চ্যাপ্টার হয়েছে, সম্ভবত 3টা চ্যাপ্টার হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করব। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু জানাবেন। ওকে, সো আশা করা যায় আপনাদের কোনো কনফিউশন নাই বা কোনো কোশ্চেন নাই। আর নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব যে ক্লাসগুলো অ্যাটলিস্ট 9:30টার দিকে নেওয়ার জন্য। হ্যাঁ, আজকে আসলে জ্যামটা এত আনপ্রেডিক্টেবল, তার জন্য দেরি হয়ে গেল। ওকে, সবাই ভালো থাকবেন তাহলে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।